হয়ে বক্তব্য শুনেছেন। আজকের এই সেমিনার বা আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে যেই বৈষম্যহীন সমাজ, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা আমরা বলেছি, আমরা সেটাকে এখনো ধারণ করি এবং সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা কিভাবে আরো ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সেটা নিয়ে আলোচনা। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এখানে আপনারা শুনেছেন আমাদের প্রায় 9 জনের মতো শহীদ রয়েছে, যারা সনাতন ধর্ম অবলম্বী। হৃদয়চন্দ্র তরুয়া সহ রিয়াগো, রুদ্র সেন বা দীপ্ত দে সহ 9 জনের কথা আমরা শুনি। এবং নিঃসন্দেহে গণ অভ্যুত্থানে সকল সম্প্রদায়ের মানুষ, সকল ধর্মের মানুষ অংশ নিয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনটা শুরু করি, জগন্নাথ হল থেকে কিন্তু প্রতিদিনই মিছিল এসে এই গণ অভ্যুত্থানে বা গোটা সংস্কার আন্দোলন যখন প্রাথমিক পর্যায়ে সে আন্দোলনে যুক্ত হয় তারা। ফলে এই আন্দোলনের প্রথম থেকেই যেই অসাম্প্রদায়িক চরিত্রটা ছিল এবং আমরা যেই সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলাম, সেই সরকারের কিন্তু একটা সংখ্যালঘু কার্ড দিয়ে তারা সবসময় একটা রাজনীতি করার চেষ্টা করতো বা একটা বিভাজন করার চেষ্টা করত। ধর্ম নিরপেক্ষতার নামে তারা সবসময় বোঝাতো যে তারা অসাম্প্রদায়িক বাংলা, তাদের কথিত অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং তারা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে এবং অন্য রাজনৈতিক দলগুলা সংখ্যালঘু কমিউনিটির বিরুদ্ধে। এবং একটা ভোট ব্যাংক আমরা সবসময় আমরা দেখে এসেছি বা শুনে এসেছি যে তারা ভোটের আগে একটা প্রচারণা, একটা প্রপাগান্ডা তৈরি করতে, একটা ভয় আতঙ্ক তৈরি করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নেওয়ার চেষ্টা করত। তো এই নির্বাচনে আমরা এই কাছাকাছি ধরনের কৌশল আমরা দেখেছি। আমাদের জায়গা থেকে বক্তব্যটা থাকবে যে আমরা মনে করি যে সংখ্যালঘু সম্প্রদায়ের, যদি আমি বলি যারা মাইনরিটি কমিউনিটি আছে বাংলাদেশে, তাদের উচিত সকল রাজনৈতিক দলের সাথে সমানভাবে সম্পর্ক রাখা, কোনো নির্দিষ্ট কোনো দলের পকেটে চলে না যাওয়া। এতে করে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ একটা সম্প্রদায়কেও যদি দলীয়করণ করে ফেলা হয়, ওই দলের যত অপরাধ অপকর্ম থাকবে সরকারে বা সরকারের বাইরে থাকলেও, সেটা কিন্তু সেই কমিউনিটির প্রতিও চলে আসে এবং সমাজে একটা বিভাজন তৈরি করে। ফলে রাজনীতি বা ক্ষমতা, সরকার বা বিরোধী দল সমানভাবেই সকলের সাথে সম্প্রদায়গুলোর যোগাযোগ বা সম্পর্ক থাকা উচিত। একইভাবে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও আমাদের সবারই উচিত যে বাংলাদেশের সকল সম্প্রদায়, ধর্ম, মতের সাথে যে সমানভাবে সম্পর্ক রাখা, তারা যাতে কোনোভাবেই অনিরাপদ বোধ তাদের ভিতরে না তৈরি হয়। কারণ আমরা দেখছি যে বাংলাদেশে বা এই পুরো দক্ষিণ এশিয়াতেই, বিশেষত ভারতে, যে এই ধরনের সাম্প্রদায়িকতা তৈরি হচ্ছে গত কয়েক বছর ধরেই, এবং সেইখানে NRC-CA আইনের মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো মুসলমানদেরকে, সেখানকার দলিতদের উপর নির্যাতন করা হচ্ছে, খ্রিস্টানদের উপর নির্যাতন করা হচ্ছে। এবং এই পশ্চিমবঙ্গ ইলেকশনে বহু মুসলিমদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই, এখন তাদেরকে অবৈধ বাংলাদেশি বলে পুশিং করার চেষ্টা করা হচ্ছে। ফলে যখন ভারতে এই অবস্থা, তখন বাংলাদেশের দায়িত্ব হচ্ছে সকল আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের যে জাতীয় সংহতি, জাতীয় ঐক্য, এই সম্প্রীতি প্রশ্নে সেই ঐক্যটা বারবার করে জাতিকে মনে করিয়ে দেওয়া, পুরো বিশ্বকে এটা দেখানো, পুরো দক্ষিণ এশিয়াকে দেখানো যে বাংলাদেশ হচ্ছে একটা রোল মডেল, যে বাংলাদেশের সকল সম্প্রদায় আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার, তাদের যে প্রোপাগান্ডা, তারা এখনও এটা প্রচার করে যায়, বা আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও এটা বিভিন্ন প্রোপাগান্ডা দেখি যে এখানে হিন্দু নির্যাতন হচ্ছে, এখানে হিন্দুরা কোনোভাবেই নিরাপদ থাকবে না। অর্থাৎ একটা কমিউনিটির অভিভাবকত্ব তারা নিতে চায়, সেটাকেও যদি আমরা
এই ন্যারেটিভকেও ভাঙতে চাই, তাহলেও আমাদেরকে বারবার করে সকল সম্প্রদায়ের, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ে যারা রয়েছেন তাদের মধ্যে যাতে কোনো ধরনের অনিরাপত্তা বোধ তৈরি না হয় সেটা আমাদের নিশ্চিত করাটা সকলের দায়িত্ব। গণ অভ্যুত্থানের পরে এখানে আমরা দেখেছি যে মাদ্রাসার ছাত্ররাও কিন্তু মন্দির পাহারা দিয়েছে। আমরা চাই না যে মন্দির পাহারা দিতে হবে এরকম সময় বাংলাদেশে থাকুক, কিন্তু তারপরও সংকটমূল্য সময়ে এই যে একটা সম্প্রীতি, ঐক্য এবং একে অন্যের প্রতি যে ভয়, বিভিন্ন সমাজে ভয় দেখিয়ে বিভাজন করে রাখা, এইখান থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু অনেকটাই উঠতে পেরেছিলাম। কিন্তু তারপরে আমাদের নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তো ঘটেছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের যে সকল দাবি দেওয়া আছে দীর্ঘদিনের, সেই দাবি দেওয়াগুলো যাতে তারা নিশ্চিত করে। এবং বিগত সময়গুলোতে আমরা দেখেছি ম্যাক্সিমাম সমস্যাটা হয় সম্পত্তি নিয়ে, জমি নিয়ে। এই সম্পত্তি এবং জমি কেড়ে নেওয়ার জন্য নানান ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন জায়গায় লাগানো হয়, সেটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়। ফলে সেই বিচারহীনতার একটা সংস্কৃতি বাংলাদেশে রয়ে গিয়েছে, কারণ কোনো ঘটনারই কখনো বিচার হয় না। আমরা সেটা বিএনপির আমলেও দেখেছি, আওয়ামী লীগের আমলে তো আরও বেশি দেখেছি। সারাত তুষার বললেন যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, কিন্তু দেখা গেছে আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি আগুন লাগানো হয়েছে, সবচেয়ে বেশি জমি দখল হয়েছে, সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গাগুলো হয়েছে। ফলে কোনো ঘটনার যেহেতু বিচার হয় না, ফলে এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকে। তো আমাদের, আমার মনে পড়ে জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রথম পূজা হয়, আমরা সবাই মিলে যাতে কোনো ধরনের আতঙ্ক তৈরি না হয়, কোনো ধরনের ভয় ভীতি তৈরি না হয়, সেটা আমরা চেষ্টা করেছিলাম। তো এই যে বিভিন্ন জায়গায় পূজা আসলে মন্দির ভাঙা, বা বিভিন্ন কমিউনিটির, আমাদের এই যে বৌদ্ধ ভিক্ষু বললেন যে ওনাদের কক্সবাজারে যে হামলা হয়েছে, তো এই বিষয়গুলো সরকারকে সবচেয়ে বেশি তৎপরতার সহিত দেখা উচিত। যদিও বর্তমান আইন শৃঙ্খলার পরিবেশ সন্তোষজনক নয়, আমরা বিভিন্নভাবে এটা দেখতে পাচ্ছি, কিন্তু সাম্প্রদায়িক বিষয়টাকে আমাদের সর্বাধিকভাবে গুরুত্ব দিয়ে আমাদের এই আইন শৃঙ্খলা পরিবেশটা নিশ্চিত করা উচিত। এবং যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত হওয়া উচিত। কারণ আমরা দেখি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন কিন্তু খুব অল্প সময়ে একটা ছোট্ট ঘটনাকে একটা ভিন্ন কনটেক্সট দিয়ে, ভিন্ন রূপ দিয়ে একটা সারা দেশে এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়, এবং এটার জন্য ওত পেতে থাকে বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। এটার ফায়দা নেওয়ার জন্য পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন এবং সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টায় আছে।